ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাস নির্ধারিত হয়েছে, কিন্তু দিন এখনো নির্ধারিত হয়নি। নির্বাচন নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তার নানা দোলাচল, কিন্তু থেমে নেই রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। তাদের অনেকেই মুখে নানা দাবি আর আন্দোলনের কথা বললেও নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। তবে এই প্রস্তুতির মধ্যে বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি এবং এর মাধ্যমে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব। আজ আমরা একটু দেখতে চাই এই পদ্ধতি আমাদের নির্বাচনী ব্যবস্থায় কি পরিবর্তন আনবে, প্রধান রাজনৈতিক দলগুলোর ওপর এর প্রভাব কি হবে এবং দেশের সামগ্রিক রাজনীতিতে এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে। বিস্তারিততে যাওয়ার আগে চলুন জেনে নেই পিআর পদ্ধতি আসলে কি। বাংলাদেশে এতদিন প্রচলিত ছিল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, যেখানে একটি আসনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই জয়ী হন। পিআর পদ্ধতিতে একটি রাজনৈতিক দল নির্বাচনের যে পরিমাণ ভোট পায়, আইনসভায় তারা মোটামুটি সেই অনুপাতে আসন লাভ করে। এর মূলনীতি হল আনুপাতিক আসন বন্টন এবং প্রতিটি ভোটের মূল্য নিশ্চিত করা। একটা উদাহরণ দিই, ধরে নিই মোট আসন আছে 100টি, দল এর প্রাপ্ত ভোটের হার 40%। মোট ভোট আসনের মধ্যে দল এ পাবে 40টি, আবার দল বি পেয়েছে 33% ভোট, তাহলে দল বি আসন পাবে 30টি। আবার দল সি পেয়েছে 20%, তাহলে দল সি আসন পাবে 20টি। একইভাবে দল ডি পেয়েছে 10%, তাহলে আসন পাবে 10টি। এই পদ্ধতি ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত করে। এই পদ্ধতিতে দেখা যায় প্রতিটি দল তাদের প্রাপ্ত ভোটের শতাংশের সাথে সরাসরি আনুপাতিক হারে আসনে প্রতিনিধিত্ব লাভ করেছে। ছোট দল যেমন দল সি অথবা দল ডি তাদের মোট ভোটের আনুপাতিক হারে আসন পেয়েছে যথাক্রমে 20টি এবং 10টি, যা সাধারণত সর্বাধিক ভোটপ্রাপ্ত বিজয়ী পদ্ধতিতে সম্ভব হয় না। এই দলগুলো হয়তো কোনো আসনই পেত না। এই আসনগুলোতে কোন কোন সদস্য নির্বাচিত হবেন তা পিআর পদ্ধতির নির্দিষ্ট প্রকারের ওপর নির্ভর করে। তালিকা পদ্ধতিতে সাধারণত রাজনৈতিক দলগুলোই তাদের প্রার্থী তালিকা থেকে নির্বাচিত সদস্যদের নাম চূড়ান্ত করে। পিআর পদ্ধতির বেশ কিছু সুবিধাও রয়েছে, যার অন্যতম হলো এটি ছোট দল এবং সংখ্যালঘুদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে। প্রতিটি ভোটের গুরুত্ব বেড়ে যায় এবং নির্বাচনী এলাকার সীমানা নিয়ে কারসাজি কঠিন হয়ে পড়ে। তবে এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন এটি অনেক সময় দুর্বল ও জোটবদ্ধ সরকার গঠনের প্রবণতা বাড়ায়, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ভোটারদের সাথে প্রার্থীর ব্যক্তিগত সংযোগ কমে যায় এবং ছোট দলগুলোর প্রভাব অত্যাধিক বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির আলোচনা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রস্তাবিত সংবিধান সংস্কারের অংশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলা হয়েছে, যেখানে উচ্চকক্ষ 100 সদস্য নিয়ে গঠিত হবে এবং এই উচ্চকক্ষের সদস্যরা পিআর পদ্ধতিতে নির্বাচিত হবেন। একটি গণভোটের মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে, কিন্তু এই প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র বিতর্ক। বিশেষজ্ঞদের কারো কারো মতে এটি একটি সুষম রাজনৈতিক ব্যবস্থার জন্য অপরিহার্য। পিআর পদ্ধতির প্রয়োগ গণতন্ত্রের জন্য ইতিবাচক, তবে এর সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন অপরিহার্য। আবার অনেক রাজনৈতিক বিজ্ঞানী এবং সমাজতত্ত্ববিদ মনে করেন পিআর পদ্ধতি একটি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা হলেও বাংলাদেশের মতো দেশে, যেখানে রাজনৈতিক বিভাজন তীব্র এবং দলীয় আনুগত্য শক্তিশালী, সেখানে এই পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তারা স্থিতিশীল জোট সরকার গঠনের জন্য একটি শক্তিশালী আইনি কাঠামো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সংস্কৃতির উপরে জোর দেন। এখন প্রশ্ন হলো, উচ্চকক্ষের এই পিআর ব্যবস্থায় বিএনপি কি জটিলতায় পড়বে? বিশ্লেষকরা মনে করছেন, হ্যাঁ, বিএনপি কিছু জটিলতার মুখোমুখি হতে পারে। প্রথমত, নির্বাচনী কৌশল পরিবর্তন। বিএনপি মূলত এফপিটিপি পদ্ধতির নির্বাচনে অভ্যস্ত। পিআর পদ্ধতিতে দলীয় ভোট শতাংশের বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় তাদের নির্বাচনী কৌশল ঢেলে সাজাতে হবে। যদি তাদের একক ভোটের হার প্রত্যাশিত না হয় এবং অনেক ছোট দল ভোট পায়,
তবে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা কমে যেতে পারে। দ্বিতীয়ত, জোটের প্রস্তাব। পিআর পদ্ধতিতে জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি। বিএনপি যদি একটি বৃহৎ জোটের অংশ হয় তবে তারা লাভবান হতে পারে, কিন্তু দুর্বল জোট বা এককভাবে নির্বাচনে অংশ নিলে তাদের আসন লাভ কঠিন হতে পারে। তৃতীয়ত, অভ্যন্তরীণ সমন্বয়। প্রার্থীর চেয়ে দলীয় তালিকা গুরুত্বপূর্ণ হওয়ায় দলের অভ্যন্তরীণ মনোনয়ন প্রক্রিয়া এবং তালিকা তৈরিতে নতুন চ্যালেঞ্জ আসবে। অভ্যন্তরীণ কোন্দল বা স্বচ্ছতার অভাব উচ্চকক্ষে তাদের প্রতিনিধিত্বকে প্রভাবিত করতে পারে। চতুর্থত, জনপ্রিয়তার ওঠানামা। উচ্চকক্ষের নির্বাচন যদি পৃথকভাবে হয় তবে সেই সময়ের জনপ্রিয়তা তাদের আসন সংখ্যা নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে একটি ইতিবাচক দিক হলো পিআর পদ্ধতি ছোট দলগুলোকে প্রতিনিধিত্বের সুযোগ দেয়। যদি বিএনপির ভোট ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু সামগ্রিকভাবে একটি নির্দিষ্ট শতাংশে ভোট পায় তবে তারা উচ্চকক্ষে আসন পেতে সক্ষম হবে, যা এফপিটিপি পদ্ধতিতে সম্ভব হতো না। এখন প্রশ্ন আসে, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থায় পিআর ব্যবস্থা কতটা সফল ও দীর্ঘস্থায়ী হবে? এর উভয় দিকে রয়েছে সফলতার সম্ভাবনা, অন্তর্ভুক্তির প্রতিনিধিত্ব। বাংলাদেশে ছোট দল এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। ভোটের অপচয় হ্রাস, প্রতিটি ভোটের গুরুত্ব বাড়বে, যা ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করবে। আঞ্চলিক ভারসাম্য, দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক বৈচিত্র্য সংসদে প্রতিফলিত হবে। চ্যালেঞ্জ এবং দীর্ঘস্থায়িত্বের প্রশ্ন। রাজনৈতিক অস্থিরতা, জোট সরকার গঠনের প্রবণতা বাড়বে, যা বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, জোটের মধ্যে মতপার্থক্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বাধা দিতে পারে। আমলাতান্ত্রিক জটিলতা, এই পদ্ধতি এফপিটিপি-এর চেয়ে জটিল হওয়ায় ভোটারদের বুঝতে অসুবিধা হতে পারে। ভোটার প্রতিনিধি সম্পর্ক, প্রার্থীর চেয়ে দলের গুরুত্ব বাড়ায় নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ ভোটারদের সংযোগ কমতে পারে। নির্বাচনে কারচুপির সুযোগ, যথাযথ বাস্তবায়ন না হলে দলীয় তালিকা বা ভোট গণনায় নতুন ধরনের কারচুপির সুযোগ তৈরি হতে পারে। জনসচেতনতা, এই নতুন পদ্ধতি সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরি করা জরুরি। বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে পিআর পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষক পিআর পদ্ধতির অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের পক্ষে মত দিলেও অনেকেই জোট সরকারের অস্থিতিশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গণমাধ্যমগুলো এটিকে গণতান্ত্রিক পরীক্ষা হিসেবে দেখছে। বিএনপির পক্ষ থেকে উচ্চকক্ষে নিম্নকক্ষের প্রতিফলন অনুপাতকে গুরুত্ব দেওয়ার প্রস্তাবও এসেছে। নির্বাচনী বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিজ্ঞানীরা এই আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই পদ্ধতির মাধ্যমে সুষম ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছেন। সুজন বা সুশাসনের জন্য নাগরিক পিআর পদ্ধতিকে গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করে, তবে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও রাজনৈতিক সদিচ্ছার উপরও তারা জোর দিয়েছে। রাজনীতি বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের তীব্র রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে এই পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই স্থিতিশীল জোট সরকার গঠনের জন্য শক্তিশালী আইনি কাঠামো ও সমঝোতার সংস্কৃতি প্রয়োজন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর সুবিধাগুলো তুলে ধরেছেন, কিন্তু সতর্ক করেছেন প্রতিটি দেশের নিজস্ব প্রেক্ষাপট বিবেচনা করে এটি প্রয়োগ করা উচিত। পরিশেষে বলা যায়, পিআর পদ্ধতি বাংলাদেশের গণতন্ত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, যা রাজনৈতিক ব্যবস্থাকে আরও প্রতিনিধিত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক করবে। তবে এর সুফল বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর সমঝোতা, একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচনী কাঠামো এবং সর্বোপরি জনগণের মধ্যে এই পদ্ধতি সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা। এটি একটি চ্যালেঞ্জিং পথ, কিন্তু সঠিক পদক্ষেপ এবং সদিচ্ছার মাধ্যমে বাংলাদেশ আরও পরিপক্ক গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।